হ্যালো। সো লেট আস কন্টিনিউ আর ডিসকাশন। আমরা ইউনিট এবং ডাইমেনশন সম্পর্কে ডিসকাস করছিলাম এবং ডাইমেনশনের যে অ্যাপ্লিকেশন, যে ওয়ান ইউনিট সিস্টেম অফ ইউনিট থেকে অন্য সিস্টেম অফ ইউনিটে পরিবর্তন করার জন্য আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসকে কীভাবে ইউজ করতে পারি। তো আগের দিন আমি একটা কনভার্সন করেছিলাম যে 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর কী করে হচ্ছে। আজকে দেখো নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা করবো, এখানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে ইন সিজিএস, ইন এসআই ইউনিট। আমাকে এই ভ্যালুটাকে সিজিএস ইউনিটে নিয়ে যেতে হবে। তো তাই জন্য আমরা কী করবো দেখো। তো প্রথমে গ্র্যাভিটেশনের যে ডাইমেনশন, মানে জি এর যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা তোমাকে জানতে হবে। তা দেখো ডাইমেনশন আমরা নির্ণয় করতে পারবো ভেরি সিম্পল। যে আমরা জানি যে ফোর্স, যে গ্র্যাভিটেশনাল ফোর্স এফ এর যে এক্সপ্রেশন, সেটা হয় G m1m2/r²। ওকে, তো এইখান থেকে আমরা জি নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি জি ইকুয়াল টু কত হবে না F r²/m1m2। তাহলে এই হিসেবে যদি আমি জি এর ডাইমেনশনটা বলি কত হবে, ফোর্সের ডাইমেনশন লিখবো আমরা m(l(t⁻²) ইন্টু আর এর ডাইমেনশন লিখছি এল, তাহলে l², আর নিচে হয়ে গেল m²। তাহলে দেখো আলটিমেটলি যে জি এর ডাইমেনশনটা আমরা পাচ্ছি, সেই ডাইমেনশনটা কি m⁻⁻1 বা m ইনভার্স আমি বলতে পারি ইন্টু l³ ওকে ইন্টু t⁻²। তো দিস ইজ দ্য ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি। এখন দেখো ডাইমেনশনাল অ্যানালিসিস আমরা অনুযায়ী আমরা কি করছিলাম, n1u1 ইকুয়াল টু n2u2, এই ফর্মুলাটা আমরা ইউজ করছি, n1u1 ইকুয়াল টু n2u2। তাহলে দেখো n1 বলতে এখানে যেটা গিভেন আছে, আর n2 আমি নির্ণয় করতে চাইছি, ভালো করে বোঝো। তাহলে আমি n1 এর জায়গায় এই ভ্যালুটা লিখবো, আর n2 আমি নির্ণয় করতে চাইছি। তাহলে n1 ইন্টু দেখো u1 মানে এর যে ইউনিটটা, সেটাকে ইন টার্মস অফ ডাইমেনশন আমরা এইভাবে লিখবো m1⁻⁻1 l1³ এবং t1⁻²। তো দিস ইজ দ্য ডাইমেনশন ইকুয়াল টু n2 ইন্টু দেখো u2 মানে এটাকে লিখবো m2⁻⁻1 l2³ and t2⁻². This. Now we have to find out n2. So what will be n2? So n2 will be n1 into দেখো m1 upon m2 লিখতে পারি অবশ্যই (2⁻⁻1) l1 upon l2 কিউব এবং t1 upon t2 2⁻²। ওকে, এবারে দেখো আমার n1 বলতে কি, n1 হচ্ছে কিন্তু সিজিএস ইউনিট। দেখো এটা সিজিএস এ রয়েছে, সরি এসআই এ রয়েছে, n1 হচ্ছে এসআই এ রয়েছে। তাহলে n2টাকে বা টুগুলোকে, টু সাবস্ক্রিপ্টগুলোকে আমরা সিজিএস ভাববো। ওকে, তাহলে দেখো এখানে আমি লিখতে পারি n2 ইকুয়াল টু n1 এর ভ্যালুটা যদি আমরা লিখি 6.67 ইন্টু 10⁻11। এবারে দেখো m1 হচ্ছে যে কিসে রয়েছে, এটা কেজিতে রয়েছে, তার মানে m1 হচ্ছে যে 1 কেজি। ওকে, আর m2 হচ্ছে যে আমি বলবো 1 গ্রাম। ক্লিয়ার? (2⁻⁻1). সিমিলারলি দেখো l1 বলবো আমরা 1 মিটার এবং l2 কি বলবো 1 সেন্টিমিটার, (2⁻3) এবং t1 upon t2 দুটোই সেকেন্ড হবে, কাজে এটা কেটে যাবে। তাহলে দেখো নেক্সট আমি যদি বলি কিলোগ্রামটাকে আমি গ্রামে নিয়ে যাব, মিটারটাকে আমি সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে দেখো নেক্সট আমরা যদি লিখি, এখানে করি, চলো এইদিকে লিখছি। ওকে, তাহলে দেখো আমি যদি n2 ইকুয়াল টু লিখি বাস 6.67 ইন্টু 10⁻11, এটা তো থাকছি, ইন্টু 1 কিলোগ্রামটাকে আমি 10⁻3 গ্রাম লিখবো, তাহলে 10⁻3 আপন 1, তাহলে এটা আমি আগে লিখে দিচ্ছি। চলো 10⁻3 গ্রাম আপন গ্রাম 1 গ্রাম, তাহলে গ্রাম গ্রাম কেটে যাবে, (2⁻1) আর 1 মিটার মানে হচ্ছে যে 10⁻2 সেন্টিমিটার আপন সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2⁻3। তাহলে দেখো এটা হয়ে যাবে 6.67 ইন্টু 10⁻11 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻6। তার মানে আলটিমেটলি হবে দেখো 6.67 ইন্টু 10⁻11 ইন্টু 10⁻3।
তার মানে 6.67 ইন্টু 10⁻⁻8। ক্লিয়ার? তাহলে এটা সিজিএস ইউনিটে চলে এলো, তাহলে ওটা তখন 9 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার হবে। তাহলে আমরা এইভাবে কিন্তু ওয়ান সিস্টেম অফ ইউনিট থেকে অন্য সিস্টেম অফ ইউনিটে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে চেঞ্জ করতে পারি। সো দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। ক্লিয়ার? তো চলো নেক্সট অ্যাপ্লিকেশনের দিকে আমরা যাব। নেক্সট অ্যাপ্লিকেশনটা কি না, ডেরিভেশন অফ আ ফর্মুলা। কোনো একটা ফর্মুলা বা সূত্র আমরা নির্ণয় করতে পারবো। দেখো, যদি সেই সূত্রটা আমরা তখনই নির্ণয় করতে পারবো যদি সেই সূত্রতে যে ইনভলভিং ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে সেই ইনভলভিং ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো অ্যাটলিস্ট কী কী আমরা জানি। যেমন ধরো ফর এক্সাম্পল, আমরা যদি একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড নির্ণয় করতে চাই বা টাইম পিরিয়ডের ফর্মুলাটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমার এটা জানা প্রয়োজন যে এই টাইম পিরিয়ড আসলে লেন্থ অফ দ্য পেন্ডুলাম এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এর উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা বেসিক্যালি সূত্রের সাহায্যে, ডাইমেনশনাল অ্যানালাইসিস সাহায্যে নির্ণয় করতে পারি। যেমন ধরো ফর এক্সাম্পল, আমরা জানি যে এল আর জি এর উপর নির্ভর করে, কিন্তু এল এবং জি এর কত পাওয়ারের উপর নির্ভর করে সেটা জানি না। তাহলে আমরা ফর এক্সাম্পল মেনে নিলাম যে টি ইজ প্রপোর্শনাল টু এল টু দ্য পাওয়ার এ ইন্টু জি টু দ্য পাওয়ার বি ফর এক্সাম্পল। তাহলে আমি এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে দিই। তাহলে টি ইকুয়াল টু আমি লিখতে পারবো, দেখো, কে ইন্টু এল টু দ্য পাওয়ার এ ইন্টু জি টু দ্য পাওয়ার বি। তাহলে বোথ সাইডের ডাইমেনশনগুলোকে আমরা ইকুয়াল করবো। তাহলে লেফট সাইডের টাইম পিরিয়ড ডাইমেনশন তো টাইমই হবে শুধু, তাহলে এম জিরো এল জিরো এবং টি ওয়ান আমরা বলতে পারি লেফট সাইডে। রাইট সাইডে ভেবে দেখো এল এর ডাইমেনশন এলই হবে, তাহলে এল টু দ্য পাওয়ার এ হয়ে গেল। জি মানে অ্যাক্সিলারেশন, তাহলে এল টু ইনভার্স টু টু দ্য পাওয়ার বি। তাহলে এখানে এম জিরো হবে যেহেতু নেই, কে তো ডাইমেনশন লেস কনস্ট্যান্ট। তাহলে দেখো লেফট সাইডে আমরা বলছি এম জিরো এল জিরো টি টু দ্য পাওয়ার ওয়ান, রাইট সাইডে আমরা কি বলছি এম জিরো এল এ প্লাস বি আর হচ্ছে টি টু দ্য পাওয়ার মাইনাস টু বি। তাহলে এখন যদি বোথ সাইডে পাওয়ারগুলোকে আমরা কম্পেয়ার করতে থাকি তাহলে আমরা পাবো, দেখো ওয়ান ইকুয়াল টু মাইনাস টু বি হয়ে গেল, ভেবে দেখো। তাহলে ওয়ান ইকুয়াল টু যদি মাইনাস টু বি হয় তাহলে বি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম মাইনাস হাফ। ক্লিয়ার? এবারে দেখো এ প্লাস বি ইকুয়াল টু যদি জিরো হয়, এ প্লাস মানে এল এর যদি পাওয়ারগুলোকে আমরা কম্পেয়ার করি তাহলে এ প্লাস বি রাইট সাইডে পাচ্ছি, লেফট সাইডে জিরো পাচ্ছি। তাহলে এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস বি, তাহলে এর বি যদি মাইনাস একে দুই তার মানে এ ইকুয়াল টু হাফ। তাহলে যখন এ বি পেয়ে গেলাম তাহলে তখন আমি এখান থেকে দেখো লিখতে পারবো যে টি হচ্ছে যে আসলে প্রপোর্শনাল টু বা টি ইকুয়াল টু, আমি কনস্ট্যান্টটা লিখছি কে, টি ইকুয়াল টু কে ইন্টু এল টু দ্য পাওয়ার, দেখো এর মান হচ্ছে যে হাফ ইন্টু দেখো জি টু দ্য পাওয়ার মাইনাস হাফ, কারণ বি এর মান মাইনাস আছে তাহলে নিচে লিখে দাও। তাহলে কে ইন্টু দেখো এল বাই জি হয়ে গেল টু দ্য পাওয়ার হাফ। তার মানে আমরা বুঝতে পারছি যে টি ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি ভেবে দেখো, সো দ্যাট ইজ কে রুট ওভার এল বাই জি। তাহলে আমরা রিলেশনটা পেলাম, কিন্তু কে এর ভ্যালুটা এখান থেকে পাওয়া যাবে না। আমরা জানি অ্যাকচুয়াল রিলেশনটা অ্যাকচুয়ালি টু পাই রুট ওভার এল বাই জি হয়। তাহলে সেই কে যে অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা পাওয়া যাবে না, মানে কনস্ট্যান্টের ভ্যালুটা পাওয়া যাবে না, কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো কীভাবে ডিপেন্ডেন্ট একে অপরের উপরে বা টাইম পিরিয়ড যাদের উপরে ডিপেন্ডেন্ট, কীভাবে ডিপেন্ডেন্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আমরা কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিসের সাহায্যে এইভাবে আমরা কিন্তু সূত্রটা অবধি পৌঁছাতে পারবো। ওকে, চলো নেক্সট দেখো আমাদের আরেকটা কোয়েশ্চেন এখানে আমরা করার চেষ্টা করি। কোয়েশ্চেনটা কি দেখো, মানে ইন দ্য ফর্ম অফ কোয়েশ্চেন এভাবে দেওয়া থাকবে, the frequency of a stretched string depends upon the tension F, যেটা ডাইমেনশন অফ ফোর্স হবে, and length of the string L and the mass per unit length mu of the string, derive the formula for frequency। তাহলে এখানে কি কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি বলছে, F হচ্ছে প্রপোর্শনাল টু, দেখো কার কার উপর নির্ভর করছে, ফোর্স, ওকে, মানে টেনশনের উপর নির্ভর করছে, যেটাকে আমরা F দিয়ে প্রকাশ করছি। তাহলে সেটা F টু দ্য পাওয়ার A আমি ধরে নিলাম। নেক্সট দেখো লেন্থের উপর ডিপেন্ড করছে, তাহলে এল টু দ্য পাওয়ার বি ধরলাম, অ্যান্ড মাস পার ইউনিট লেন্থ মিউ, তাহলে মাস পার ইউনিট লেন্থ মিউ, তার মানে মিউ টু দ্য পাওয়ার আমরা সি ধরলাম। এই তিনটে বিষয়ের উপর নির্ভরশীল, কিন্তু কিভাবে নির্ভরশীল জানতে গেলে আমাকে কি করতে হবে, ডাইমেনশন অ্যানালিসিস করে এবিসি এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো যদি আমরা লেফট সাইডে, আচ্ছা এই সমীকরণটাকে যদি এইভাবে লিখি ইকুয়াল করে দিই, তাহলে কে ইন্টু দেখো এফ টু দ্য পাওয়ার এ ইন্টু এল টু দ্য পাওয়ার বি ইন্টু মিউ টু দ্য পাওয়ার সি। তাহলে বলো লেফট সাইডে যদি আমরা বলি ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান বাই টি, তার মানে টি টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এল টু দ্য পাওয়ার জিরো আর এম টু দ্য পাওয়ার জিরো লিখে রাখলাম লেফট সাইডে। রাইট সাইডে দেখো কে তো কিছু নেই, এফ মানে কি ফোর্স, তাহলে ফোর্স হচ্ছে যে এম এল টি টু দ্য পাওয়ার মাইনাস টু, এইটার আবার টু দ্য পাওয়ার এ, এল টু দ্য পাওয়ার বি,
আবার দেখো মিউ হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, মানে এম আপন এল হয়ে গেল টু দ্য পাওয়ার সি। তাহলে দেখো এম এর মাথায় পাওয়ার কি কি হচ্ছে, এম টু দ্য পাওয়ার এ, ওকে, প্লাস সি, এম টু দ্য পাওয়ার এ প্লাস সি এলো, এল টু দ্য পাওয়ার কি আসছে এ প্লাস বি, এ প্লাস বি, আবার এখানে আছে সি মাইনাস সি, তাহলে এ প্লাস বি মাইনাস সি, ওকে। আর টি টু দ্য পাওয়ার মাইনাস টু এ, হ্যাঁ কি না, টি টু দ্য পাওয়ার মাইনাস টু এ, ক্লিয়ার। আর লেফট সাইড হচ্ছে দেখো এম জিরো এল জিরো টি টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান। এখন যদি দেখো বোথ সাইডে আমরা কম্পেয়ার করি, বোথ সাইডে যদি আমরা পাওয়ারগুলোকে কম্পেয়ার করি কি পাবো বুঝো। প্রথমত এ প্লাস সি ইকুয়াল টু জিরো পাবো, হ্যাঁ কি না। তার আগে দেখো এ এর মানটা আমরা ডাইরেক্ট বের করতে পারি, মাইনাস এ ইকুয়াল টু মাইনাস টু এ, মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি আমরা বলি যে মাইনাস টু এ, তার মানে এ ইকুয়াল টু হাফ, এটা আমরা প্রথমেই পেয়ে গেলাম। তাহলে এ যদি হাফ হয় এখান থেকে সি পাওয়া যাবে, দেখো সি ইকুয়াল টু মাইনাস এ, তার মানে সি হচ্ছে যে মাইনাস হাফ। আবার দেখো এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু জিরো, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু আবার সি, এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু জিরো, তাহলে বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি সি মাইনাস এ। তাহলে সি মাইনাস এ যদি করা হয় তাহলে সি হচ্ছে যে মাইনাস হাফ মাইনাস হাফ, তার মানে বি ইকুয়াল টু মাইনাস ওয়ান, বলতে পারি বি ইকুয়াল টু মাইনাস ওয়ান, কারণ এ প্লাস বি মাইনাস, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস এ, তাহলে সি এর মান হচ্ছে যে মাইনাস হাফ আর এর মান হচ্ছে যে হাফ, তাহলে মাইনাস ওয়ান, ক্লিয়ার। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম। তাহলে এর এফ কী হবে ফ্রিকোয়েন্সি না ইকুয়াল টু কে ইন্টু দেখো এফ টু দ্য পাওয়ার যেটা হবে এফ টু দ্য পাওয়ার এ হচ্ছে যে হাফ, তাহলে এফ টু দ্য পাওয়ার হাফ ইন্টু এল টু দ্য পাওয়ার বি, বি হচ্ছে যে মাইনাস ওয়ান, ওকে, আর মিউ টু দ্য পাওয়ার সি, সি হচ্ছে যে মাইনাস হাফ। তার মানে আলটিমেটলি দেখো এটা এল টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান মানে কে আপন এল বলতে পারি, আর এটা হচ্ছে এফ আপন মিউ, আর এটা হয়ে যাবে স্কোয়ার রুট, তা দেখো এফ ইকুয়াল টু এটা হয়ে যাবে কে আপন এল রুট ওভার অফ এফ আপন মিউ। অনেক সময় টি দিয়ে প্রকাশ করা হয়, তো কে আপন এল ইন্টু রুট ওভার অফ টি আপন মিউ আমরা অনেক সময় লিখি, কিন্তু এই কে এর যে ভ্যালুটা এটা কিন্তু পাওয়া যাবে না। ডাইমেনশনাল অ্যানালিসিস করে আমরা ফর্মুলাটাতে পৌঁছে যেতে পারবো, কিন্তু ফর্মুলাতে যে কনস্ট্যান্টটা থাকবে সেই কনস্ট্যান্টের ভ্যালু আমরা নির্ণয় করতে পারবো না বাই ইউজিং ডাইমেনশনাল অ্যানালিসিস, ক্লিয়ার। চলো নেক্সট যেটা আমি বারবার বলছিলাম যে মাত্রা বিশ্লেষণের কিছু সীমাবদ্ধতা আছে। প্রথমত হচ্ছে যে সীমাবদ্ধতা কি না, যে কনস্ট্যান্ট নিউমারিক্যাল কনস্ট্যান্ট, দেখো আমি যেটা বলছিলাম নিউমারিক্যাল কনস্ট্যান্ট ক্যান নট বি অবটেন্ড। এছাড়াও দেখো মনে করো যদি কোনো ফর্মুলাতে ট্রিগোনোমেট্রিক টার্ম থাকে, সাইন থিটা কস থিটা, এক্সপোনেনশিয়াল টার্ম থাকে, লগারিদমিক টার্ম থাকে, তাহলেও কিন্তু সেটা আসবে না। তার কারণ হচ্ছে কি ওগুলো ডাইমেনশনলেস, তাহলে যেটা ডাইমেনশনলেস সেটাকে তুমি কীভাবে ডাইমেনশন অ্যানালিসিসের মাধ্যমে নিয়ে আসবে। ক্যান নট ডিটারমিন এডিটিভ অফ সাবট্রাকটিভ টার্মস, মাল্টিপ্লিকেশনের পরিবর্তে যদি সাবট্রাকটিভ বা এডিটিভ টার্ম থাকে তাহলে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। এই যে ফর্মুলাগুলো আমি নির্ণয় করলাম দেখো এগুলো সব মাল্টিপিল আকারে আছে, ভেবে দেখো মাল্টিপিল আকারে আছে, ঠিক আছে, ওই জন্য আমরা নির্ণয় করতে পারছি। কিন্তু যদি সাবট্রাকশন বা এডিশন ফর্মে থাকে তাহলে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না, ক্লিয়ার, আশা করি বোঝা গেল। নেক্সট আমরা যেটা পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে কি না সিগনিফিক্যান্ট ফিগার বা সিগনিফিক্যান্ট ডিজিট। এটাও কিন্তু বেশ একটা ইম্পর্ট্যান্ট টপিকস, এটাও ফিজিক্সও রয়েছে কেমিস্ট্রিতেও রয়েছে। দেখো সিগনিফিক্যান্ট ফিগার আসলে কি তোমাকে বুঝতে হবে। সিগনিফিক্যান্ট ফিগার আসলে হচ্ছে যে কোনো একটা মনে করো তুমি মেজারমেন্ট করলে এক্সপেরিমেন্টাল, কোনো একটা মনে করো এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট করলে, তো মেজারমেন্ট করার পরে তুমি কতগুলো অঙ্ক সঠিকভাবে মেজার করতে পারছো। যেমন ধরো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে 7.43 সেন্টিমিটার, তো এইখানে এই যে মেজারমেন্টের এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3। এটা কেন হচ্ছে দেখো ভালো করে বোঝো। আমি কি বলতে চাইছি যে মনে করো কোনো একটা মেজারমেন্ট করলে, ফর এক্সাম্পল আমি একটা স্কেল দিয়ে লেন্থ মাপছি, ভালো করে বুঝো, স্কেল দিয়ে লেন্থ মাপছি, এবারে যে 7.43 মনে করো এটা 1 2 3 4 5 করে এখানে 7 রয়েছে, ওকে, তারপরে এইখানে মনে করো আবার 1 2 3 4 কতগুলো ভাগ রয়েছে 5 6 এরকম ভাগ রয়েছে। তো 7.4 তাহলে 7 মনে করো লেন্থটা এইখানে আমি লেন্থটা পরিমাপ করছি, তাহলে 7 অবধি এলো, 1 2 3 4 এখানে অবধি এলো, 7.4 অবধি এসছে। তারপরে মনে করো নেক্সট যে ভ্যালুটা হবে সেটা তো আমরা জানিনি, ফর এক্সাম্পল এইখানে মাঝখানে কোনো একটা জায়গায় এসছে, তাহলে দেখো এইখানে অবধি তো আমি শিওর বুঝতে পারছি 7.4, কিন্তু এই যে লাস্ট যে ডিজিটটা রয়েছে 3, এই ডিজিটটা নিয়ে আমি কনফার্ম নই। তাহলে আমি এই 7 এবং 4 এই দুটো হচ্ছে কি কনফার্ম বা নিশ্চিত ডিজিট, আর 3টা হচ্ছে কি অনিশ্চিত ডিজিট।
বা এই 7 এবং 4 হচ্ছে সার্টেন ডিজিট এবং এই 3 হচ্ছে আনসার্টেন ডিজিট। তাহলে সিগনিফিক্যান্ট ফিগারের ডেফিনেশন কি? অল সার্টেন ডিজিটস প্লাস দ্য ফার্স্ট আনসার্টেন ডিজিট ইন এ মেজারমেন্ট আর কল দ্য সিগনিফিক্যান্ট ফিগার্স। ভালো করে বুঝতে, কোনো একটা মেজারমেন্টে যতগুলো আমি সার্টেন ডিজিট পাবো, সার্টেন ডিজিট এখানে 7 সার্টেন, 7 তো পরিমাপ হচ্ছে এবং 7.4 এই দাগটা অবধি দেখতে পাচ্ছি আমি। কিন্তু তারপরে 1 2 3 4 এর পরে মনে একটু ক্রস করে গেছে, এটা ঠিক এই 4 আর এই 5 এর মাঝখানে আছে, যেটা কিন্তু আমার স্কেলে কোনো নির্দিষ্ট করে ওই চিহ্নটা দেওয়া নেই। তাহলে আমি ওই ডিজিটটা কিন্তু আমি এখানে আন্দাজে লিখেছি, অ্যাপ্রক্সিমেট লিখেছি। আরও একটা ডিজিটও অ্যাপ্রক্সিমেট হতে পারে, মনে করি কেউ লিখলো 7.432 ফর এক্সাম্পল 7.432, তাহলে সে তখন এই দুটো অনিশ্চিত ডিজিট লিখেছে। কিন্তু আমরা দুটো অনিশ্চিত ডিজিটকে নেব না, আমরা ম্যাক্সিমাম 1 অনিশ্চিত ডিজিটকে নেব, বাকি নিশ্চিত ডিজিটকে নেব, সার্টেন ডিজিটকে নেব। তাহলে টোটাল নাম্বার অফ সার্টেন ডিজিট প্লাস 1 আনসার্টেন ডিজিট মিলে যেটা হবে সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। তার মানে কোনো একটা মেজারমেন্ট যদি লেখা থাকে, ফর এক্সাম্পল মনে করো কেউ লিখে রেখেছে এখানে 7.43 এবং বলছে লাস্টটা হচ্ছে যে আনসার্টেন ডিজিট, তার মানে আমি বুঝবো এর সিগনিফিক্যান্ট ফিগার 3। বা কেউ যদি আমাকে বলে দেয় যে এইটা আমার মেজারমেন্ট এবং এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3, তাহলে আমি সঙ্গে সঙ্গে বুঝবো যে লাস্ট ডিজিটটা হচ্ছে যে কি আনসার্টেন ডিজিট। মনে করো ফর এক্সাম্পল কেউ বললো যে 7.432, বললো যে এইটা হচ্ছে একটা মেজারমেন্ট আমার এত সেন্টিমিটার, যার সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে যে 4 ফর এক্সাম্পল। তার মানে আমি কি বুঝবো এই তিনটি হচ্ছে যে সার্টেন ডিজিট এবং এইটা হচ্ছে একটা আনসার্টেন ডিজিট। বোঝা গেল? তো এইটা হচ্ছে মেন বিষয়। এক্সপেরিমেন্টাল পারপাসে আমরা যখন ডেটা রিডিং করে সেই ডেটাটাকে আমরা উল্লেখ করি এবং সেইটাকে অপরজনের কাছে কমিউনিকেশনের পারপাসে আমরা এই সিগনিফিক্যান্ট ডিজিট কথাটা উল্লেখ করে থাকি। তাহলে কি সিগনিফিক্যান্ট ডিজিট নির্ণয় করার কয়েকটা নিয়ম আছে বা কতগুলো রুলস তোমাকে ফলো করতে হবে, যাতে করে তুমি বুঝতে পারবে যে কোনো একটা পার্টিকুলার রিডিংয়ে কতগুলো সিগনিফিক্যান্ট ডিজিট রয়েছে। প্রথমত হচ্ছে অন নন জিরো ডিজিট আর সিগনিফিক্যান্ট ডিজিট। তো একটা যদি আমি সংখ্যা লিখি, সেখানে যদি নন জিরো ডিজিট থাকে, অর্থাৎ জিরো বাদ দিয়ে যদি সংখ্যা থাকে, তাহলে আমাকে সবগুলো এই যে সিগনিফিক্যান্ট ডিজিট ধরতে হবে। তার মানে এখানে যে সিগনিফিক্যান্ট ফিগার সেটা হচ্ছে 4, 2 5 6 7, 4টা সিগনিফিক্যান্ট ডিজিট রয়েছে। সিমিলারলি দেখো জিরোজ বিটুইন নন জিরো ডিজিট যদি হয় তাহলে কিন্তু সেটা সিগনিফিক্যান্ট। যেমন ধরো এইখানে যে জিরোটা রয়েছে, এই জিরোটা দুটো নন জিরো ডিজিটের মাঝে রয়েছে, তাহলে কিন্তু তাকে আমরা সিগনিফিক্যান্ট ফিগার হিসেবে গণ্য করব। তাহলে এখানে দেখো 1 2 3 4 এই 4টা হচ্ছে যে সিগনিফিক্যান্ট ফিগার। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছি, লিডিং জিরোজ আর নট সিগনিফিক্যান্ট। মানে যদি আগেই মনে করি এরকম ধরে জিরো থাকে, এই জিরোগুলো কিন্তু সিগনিফিক্যান্ট নয়, তাহলে এখানে সিগনিফিক্যান্ট ডিজিট দুটো 4 এবং 2, সো হিয়ার সিগনিফিক্যান্ট ফিগার ইজ 2। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা কি বলছি, ট্রেলিং জিরো আফটার ডেসিমেল আর সিগনিফিক্যান্ট। যেমন ধরো আমরা এই দিকে জিরোগুলো রেখেছি ডেসিমেলের পরে, তাহলে কিন্তু এগুলোকে আমরা সিগনিফিক্যান্ট ধরবো। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ডিজিট 1 2 3 4, তাহলে 4টা হয়ে যাবে সিগনিফিক্যান্ট ডিজিট। তো এইভাবে তোমাকে এই রুলসগুলো একবার দেখে নিতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। ট্রেলিং জিরো উইথাউট ডেসিমেল আর নট সিগনিফিক্যান্ট। ফর এক্সাম্পল মনে করো কেউ যদি এইভাবে 200 লিখে দিয়েছে, তাহলে কিন্তু সেটা সিগনিফিক্যান্ট হবে না। ভেবে দেখো এইখানে ট্রেলিং জিরোগুলো আফটার ফ্র্যাকশন ছিল, আফটার মানে দশমিক ছিল বা আফটার ডেসিমেল ছিল, এইটাকে যদি আমি 2.00 লিখে দিই তাহলে এর সিগনিফিক্যান্ট ফিগার 3 হবে, কিন্তু এর সিগনিফিক্যান্ট ফিগার 1 হবে। আবার অনেক সময় যদি আমরা ইউনিটটাকে লিখে দিই, তখন আমরা সেই জিরোটাকে সিগনিফিক্যান্ট ফিগার ধরবো। যেমন শুধু 20 লিখলে সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাবে 1, কিন্তু 20 মিটার লিখলে সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাবে 2। ক্লিয়ার? তো এইটা কিন্তু একটু বুঝতে হবে। ওকে, নেক্সট দেখো এইটা আমরা আরও কয়েকটা নিয়ম রয়েছে, যেগুলো মেন পয়েন্টগুলো আমি এখানে উল্লেখ করেছি। একটা বিশেষ পয়েন্ট, যদি আমরা ইউনিট চেঞ্জ করি তাহলেও কিন্তু সেক্ষেত্রেও সিগনিফিক্যান্ট ডিজিটের কোনো চেঞ্জ হয় না, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট নিয়ে গেলে। এবং 10 টু দ্য পাওয়ার দিয়ে যদি আমরা কোনো একটা সংখ্যাকে প্রকাশ করি, সাপোজ 2 × 10 টু দ্য পাওয়ার 7 লিখেছি, তাহলে কিন্তু এই 10 টু দ্য পাওয়ারটা কিন্তু কি হবে, সিগনিফিক্যান্ট ডিজিটে কাউন্ট হবে না। ওকে, এইগুলোর মধ্যেই এগুলো কি আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি। তো এই মেন 5টাই হচ্ছে যে মেন রুল সিগনিফিক্যান্ট ডিজিটের। এগুলো যদি তোমরা জানো তাহলে অবশ্যই যে কোনো একটা যদি ডিজিট দেওয়া থাকে তার কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে দেখো ত্রুটির বিশ্লেষণ বা এরর অ্যানালিসিস। বুঝতেই পারছো, আমরা যদি মেজারমেন্ট করি, এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট যখনই আমরা করতে যাব তখনই কী হবে, মেজারমেন্টে ত্রুটি আসবে। সেই ত্রুটির বিশ্লেষণ আমরা এখানে করব এবং সেই ত্রুটিটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং দেখো অনেক সময় কি হয় যে ত্রুটিটা সেখানে হয়,
সেই ত্রুটিটাকে আমরা অনেক সময় দূর করতে পারি, আবার অনেক সময় দূর করতে পারি না। কখন আমরা দূর করতে পারবো, কখন আমরা দূর করতে পারবো না। মনে করি যদি এমন হয় যে সেটা ইনস্ট্রুমেন্টের কোনো একটা প্রবলেমের জন্য হচ্ছে, তাহলে আমরা ইনস্ট্রুমেন্টটাকে চেঞ্জ করে দেবো, তাহলে হয়ে যাবে সেটা। অনেক সময় দেখা যাবে যে সেটা ইনস্ট্রুমেন্টের জন্য হচ্ছে না, বাই ডিফল্ট পুরো সিস্টেমের বাই ডিফল্টের জন্য সেই এররটা আসছে, তখন সেটা আমরা পুরোপুরি বাদ দিতে পারবো না, আমরা অ্যাভারেজ নিয়ে মিনিমাইজ করার চেষ্টা করি। ক্লিয়ার? তাহলে দেখো সেই অনুযায়ী আমরা ত্রুটিকে দুই প্রকার বলতে পারি। একটা হচ্ছে সিস্টেমেটিক এরর, যে ত্রুটি বারবার একইভাবে ঘটে, রিপিটেড আন্ডার দ্য সেম কন্ডিশন। আর হচ্ছে যে র্যান্ডাম এরর, যেটা কি না অনিয়মিতভাবে ঘটে বা অকার্স আনপ্রেডিক্টেবল। তো এই র্যান্ডাম এররটাকে কিন্তু আমরা দূর করতে পারবো না, বাট এই সিস্টেমেটিক এররটাকে কিন্তু আমরা দূর করতে পারবো। ক্লিয়ার? তাহলে র্যান্ডাম এররটাকে দূর করতে যেহেতু পারবো না, তাহলে এটাকে মিনিমাইজ করার জন্য আমরা কিছু মেজারমেন্ট করব। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা অ্যাবসোলুট এরর নির্ণয় করব বা চূড়ান্ত ত্রুটি নির্ণয় করব। সে অ্যাবসোলুট এররটা আসলে কি না, প্রথমে যদি আমরা ওই ত্রুটিগুলোর মিন ভ্যালু নির্ণয় করি, মনে করো একটা আমি মেজারমেন্ট করেছি, অনেকবার মেজারমেন্ট করেছি, কোনো একটা বস্তুর মনে করো লেন্থেই, কোনো একটা লাইনের লেন্থেই মনে করো মেজার করেছি, ফর এক্সাম্পল ভেরি সিম্পল লেন্থ মেজার করেছি মনে করো। তো একটা দৈর্ঘ্য প্রথমবারে A1 হলো, দ্বিতীয়বার A2 হলো, অনেকগুলো মেজারমেন্ট পরপর করেছি। একবার A1 নিলাম, একবার A2 মেজার করলাম, একবার A3 মেজার করলাম, একবার A4 মেজার করলাম, একটু 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 ডিফারেন্স আসছে। তাহলে আমি যদি n নাম্বার অফ মেজার করি, তাদের যদি গড় নিই, সেটা আমি কি বলবো, সেটা হচ্ছে মিন ভ্যালু। এবার অ্যাবসোলিউট এররটা কি, এই যে মিন ভ্যালুটা আমরা নির্ণয় করছি, সেটা প্রত্যেকটার সঙ্গে কত ডিফারেন্স আছে। মনে করি এই মিন ভ্যালুর প্রথমটার সঙ্গে কত ডিফারেন্স আছে, এই মিন ভ্যালুর দ্বিতীয়টার সঙ্গে কত ডিফারেন্স আছে, এই মিন ভ্যালুর তৃতীয়টার সঙ্গে কত ডিফারেন্স আছে। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে কি বলা হচ্ছে, অ্যাবসোলিউট এরর। যে মিন ভ্যালুটার সঙ্গে প্রত্যেকটা যে আমি মেজারমেন্ট করেছি, সেই মেজারমেন্টের ডিফারেন্স কী রয়েছে, তো সেটাই হচ্ছে অ্যাবসোলিউট এরর। এবার যদি মিন অ্যাবসোলিউট এরর বলা হয়, গড় চূড়ান্ত ত্রুটি, তাহলে ওই যে ডেল্টা এ আমরা এখানে বলেছি, দেখো এটা ডেল্টা এ, মানে এইটাকে আমি যদি ডেল্টা A1 বলি, ভেবে দেখো, এইটাকে যদি আমি ডেল্টা A2 বলি, এগুলো মড, ওকে, এইটাকে যদি আমি ডেল্টা A3 বলি, তাহলে এদের যদি আমি অ্যাভারেজ নিই, ভেবে দেখো, এদের যদি আমি অ্যাভারেজ নিই, তাহলে সেইটা হয়ে যাবে আমার মিন, ডেল্টা এ মিন। তাহলে ফাইনাল আমি যে রেজাল্টটাকে লিখবো, সেটাকে এইভাবে লিখবো, যে রেজাল্ট আমি লিখতে চাইছি, যে মেজারমেন্টটা করেছি, সেটা হচ্ছে মিন, যে ভ্যালুটা হয়েছে প্লাস মাইনাস এই ডেল্টা এ মিন লিখবো। মানে এই যে ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি বলছি, সেটা এই পরিমাণে ফ্লাকচুয়েশন হবে, প্লাস বা মাইনাস। মানে মনে করো ফর এক্সাম্পল আমরা লিখছি কোনো একটা লেন্থ এক্স ইকুয়াল টু 2, প্লাস মাইনাস হয়তো লিখে দিলাম 0.002, তার মানে এই ভ্যালুটা 2 প্লাস 0.002 হতে পারে, তবে 2 মাইনাস 0.002 হতে পারে। তাহলে এই যে অ্যাবসোলিউট এরর বা মিন অ্যাবসোলিউট এরর, সেটা আমরা প্লাস মাইনাস ফর্মে লিখে রাখি। ক্লিয়ার? এবার দেখো আপেক্ষিক বা শতকরা ত্রুটি কি, রিলেটিভ এরর কি, না যে ডেল্টা এ মিনিমামটা নির্ণয় করলাম, মিনটা নির্ণয় করলাম, এবং যে অ্যাবসোলিউট এরর, ডেল্টা এ মিনটা কি, মিন অ্যাবসোলিউট এরর, মিন অ্যাবসোলিউট এরর, অ্যাবসোলিউট এরর আপন যদি আমি বলি যে মিন এরর, এই দুটোর যে অনুপাত, যে রেশিও, সেইটাই হচ্ছে যে রিলেটিভ এরর। আর পার্সেন্টেজ এরর মানে এটা যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই, এটা যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই, তাহলে তখন আমরা কী পাবো, পার্সেন্টেজ এরর পেয়ে যাব। ক্লিয়ার? দেখো নেক্সট, ত্রুটির সমন্বয়, সমন্বয় ত্রুটি কীভাবে নির্ণয় করব, সেটা ডিফারেন্স, মানে সমন্বয় বলতে মাল্টিপ্লিকেশন আকারে থাকতে পারে, ডিভিশন আকারে থাকতে পারে, প্লাস মাইনাস আকারে থাকতে পারে। তো একটা বিষয় ভেবে দেখো, ত্রুটি যখন হবে সেটা সবসময় কিন্তু অ্যাড হবে, সেটা যোগ হোক বা বিয়োগ হোক। এমন নয় যে মনে করো একটা মেজারমেন্ট করলাম এ, একটা মেজারমেন্ট করলাম বি, তাহলে মনে করো এই এ মেজারমেন্টে কিছু ত্রুটি হয়েছে, বি মেজারমেন্টও মনে করো কিছু ত্রুটি হয়েছে, তাহলে যখন আমরা এই দুটোকে একসঙ্গে যোগ করব বা বিয়োগ করব, তখন এই ত্রুটিগুলো যোগ হবে, বিয়োগ করলেও যোগ হবে, যোগ করলেও বিয়োগ, যে ভুলটা আমরা করেছি সেই ভুলটা কী হবে, রিপিট হবে। তো ওই জন্য দেখো, যখন এক্স ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি বলছি, তাহলে ডেল্টা এক্স যদি হয়, যে ত্রুটিটা হচ্ছে, সেটা হচ্ছে প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি হবে। ওকে, সিমিলারলি দেখো, যদি মাল্টিপ্লিকেশনের আকারে থাকে, তাহলে তখন ডেল্টা এক্স আপন এক্স, যদি ফ্র্যাকশনাল এররটা আমরা বলি, তাহলে ডেল্টা এ আপন এ প্লাস ডেল্টা বি আপন বি, এটা ফ্র্যাকশনাল এররের ক্ষেত্রে আমি বলছি। ওকে, এটা বুঝতে না পারলে লগ নিয়ে ডিফারেন্সিয়েশন করে দেবে, বুঝতে পারবে। বোথ সাইড যদি আমরা লগ নিই, তাহলে ln x ইকুয়াল টু কী হবে,
ln a প্লাস ln b, ভেবে দেখো। তাহলে যদি ডিফারেন্সিয়েশন করো dx বাই এক্স, লগের ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু এটা হয়ে যাবে dA বাই a প্লাস db বাই b। তো এইটাকে এখানে লেখা হয়েছে, বুঝতে পারছো? সিমিলারলি দেখো a বাই b এর ক্ষেত্রেও তাই, দেখো মাঝখানে কিন্তু প্লাসই হবে, এমন নয় যে মাইনাস হবে। সিমিলার দেখো a টু দ্য পাওয়ার m এবং b টু দ্য পাওয়ার m যদি থাকে, এইটাকে যদি মনে করো আমি লিখি, ধরো ফর এক্সাম্পল, তো যদি আমি লগ নিয়ে মনে করো বোথ সাইডে লগ নিয়ে আমি এই বিষয়টা বুঝতে পারবো যে কেন এটা পাশে আসে। দেখো ln x ইকুয়াল টু আমরা কি বলতে পারি, দেখো n ln a প্লাস m ln b। তো একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে dx বাই এক্স ইকুয়াল টু n ইন্টু কী হবে, দেখো dA বাই a, এটা অ্যাকচুয়ালি মাইনাস হতো, মাইনাস m ইন্টু ডিবি বাই বি। কিন্তু যেহেতু ত্রুটি আমরা গণনা করছি কাজে মাইনাস হবে না, যা হবে প্লাস হবে। ত্রুটি কখনো বাদ যাবে না, তুমি বারবার মেজার করছো, প্রত্যেকবার একটা করে ত্রুটি আসছে, তো সেই সমস্ত রেজাল্টগুলোকে তুমি যোগ করো বা বিয়োগ করো, ত্রুটিটা সবসময় যোগ হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। চলো একটা কোয়েশ্চেনের মাধ্যমে এই বিষয়টাকে বোঝানোর আমি চেষ্টা করেছি এবং আনসারটা এখানে লিখেছি, কারণ ক্যালকুলেশন বেসড এটা। তাই দেখো এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে, দ্য ডায়ামিটার অফ আ ওয়্যার এজ মেজার্ড বাই স্ক্রিউ গেজ ওয়াজ ফাউন্ড দিস অ্যান্ড দিস সেন্টিমিটার। তাহলে কতগুলো মেজারমেন্ট আমরা করেছি, যেটা হচ্ছে ডায়ামিটার অফ আ ওয়্যার। তাহলে এইগুলো যদি A1, এটা যদি A2, এটা যদি A3, এটা যদি A4, এটা যদি A5 বলি, তাহলে আমরা এর মিন অ্যাবসোলিউট ডায়ামিটার কী করে পাবো না, সবগুলোতে যোগ করে 5 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে সেটা আমরা কী পেয়েছি, দেখো মিন ভ্যালুটা পেয়ে গেছি, তারপরে এটাকে রাউন্ডিং অফ করা আছে 2.626। ক্লিয়ার? তাহলে অ্যাবসোলিউট এরর কী করে পাবো, অ্যাবসোলিউট এরর মানে যে প্রত্যেকটা যে মিনটা যেটা পেয়েছি, দেখো এই মিনটার সঙ্গে আমরা কী করবো, মিনটার সঙ্গে প্রথমে A1টাকে বাদ দেবো। দেখো তাহলে এখানে AM মাইনাস A1 যদি আমরা করি, তাহলে AM কত, দেখো 2.626 মাইনাস A1 যদি করি 2.620, তাহলে এইখানে যেটা পাবো সেটা হচ্ছে ডেল্টা A1। সিমিলারলি AM মাইনাস A2 করবো, AM মাইনাস A2 মানে সেকেন্ড টার্মটা, তো সেইখান থেকে পাবো ডেল্টা A2। তারপরে সেই সবগুলোকে যদি আমরা অ্যাভারেজ নিই তাহলে কী পাবো, ভেবে দেখো ডেল্টা A1, ডেল্টা A2, ডেল্টা A3, ডেল্টা A4, ডেল্টা A5। তাহলে এগুলো হচ্ছে আলাদা আলাদা অ্যাবসোলিউট এরর। এবার দেখো প্লাস প্লাসও হতে পারে, মাইনাস মাইনাসও হতে পারে, কিন্তু যেহেতু আমরা এগুলোর মড নেবো তাহলে মিন বের করার সময় কিন্তু মাইনাসটা থাকবে না। দেখো যখন আমরা মিন বের করছি, দেখো তাহলে মড ডেল্টা 1 প্লাস মড ডেল্টা 2 প্লাস মড ডেল্টা 3 প্লাস মড ডেল্টা A4 প্লাস মড ডেল্টা A5, তাহলে এই পাঁচটাতে যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু এর মিনিমামটা পেয়ে যাচ্ছি। ফ্র্যাকশনাল এরর ডেল্টা A মিনিমাম আপন A মিনিমাম, আর পার্সেন্টেজ এরর এটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ এরর। তাহলে ডায়ামিটার ক্যান বি রিটেন এজ D 2.626, যেটা মিন ভ্যালু ছিল, প্লাস মাইনাস আমরা 0.1% করছি, যেটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ এরর। তাহলে এইভাবে কিন্তু তখন আমরা ইন টার্মস অফ পার্সেন্টেজ এরর প্রকাশ করতে পারবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। সিমিলারলি দেখো দ্য ভলিউমস অফ টু বডিজ আর মেজার টু বি V1 ইকুয়াল টু দিস, V2 ইকুয়াল টু দিস। তো এখানে দেখো V1 V2 দেওয়া আছে, ক্যালকুলেট দ্য সাম অ্যান্ড ডিফারেন্স ইন ভলিউমস উইথ এরর লিমিটস। তাহলে সাম এবং ডিফারেন্স আমাকে নির্ণয় করতে হলে V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, তাহলে ডেল্টা ভি কত হবে, দেখো এই যে ডেল্টা V1 এই ডেল্টা V2 দেখো দুটোই যোগ হয়েছে, তাহলে এই দুটোই যোগ করলে আমরা কিন্তু 0.03 সেন্টিমিটার কিউব এটা আমরা পেয়েছি ডেল্টা ভি। তাহলে V1 প্লাস V2 যখন করেছি, দেখো তখন তখন এই দুটোতে যোগ করেছি, দুটো আলাদা আলাদা ভলিউম, যেটা মেন 6.4 আর হচ্ছে 10.2, এই দুটোতে যোগ করেছি 16.6 পাচ্ছি। আর V1 মাইনাস V2 যখন করছি তখন 3.8 পাচ্ছি মেন ভ্যালুটা। কিন্তু দেখো যখন আমরা সাম অফ দ্য ভলিউমস বলছি, এই 0.03 যেটা হয়েছে, দেখো এটা প্লাস মাইনাসটা এটা কিন্তু সবসময় যোগই হচ্ছে, 0.03 প্লাস মাইনাস হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই এররটা সবসময় যোগ হচ্ছে। তো এই এররটা প্লাস বলতে এটা এর থেকে প্লাসও হতে পারে, এর থেকে মাইনাসও হতে পারে। এমন নয় যে দুটো যে এরর 0.01 এবং 0.02 যখন বিয়োগ করেছি তখন বিয়োগ হয়ে গেছে, মানে ডাইরেক্টলি V2 মাইনাস V1 করে দিলে এইটা মাইনাস এইটা করে দিলে আবার এইটা মাইনাস এইটা করে দিলে তা কিন্তু নয়। মানে 0.02 প্লাস 0.01 অর্থাৎ 0.03 এররটা কিন্তু সবসময় 0.03 হচ্ছে, সেটা সামের ক্ষেত্রে হোক বা সেটা ডিফারেন্সের ক্ষেত্রে হোক, এররটা কিন্তু সবসময় অ্যাড হবে, এটা ক্লিয়ার করতে হবে। নেক্সট দেখো সিমিলারলি এখানে দ্য মাস অ্যান্ড ডেন্সিটি অফ এ সলিড স্ফিয়ার আমরা দিয়ে রেখেছি, ওকে। তো এখান থেকে তোমাকে ভলিউম নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে দেখো এম প্লাস ডেল্টা আমি গিভেন, রো প্লাস ডেল্টা রো গিভেন, তাহলে ভি ইকুয়াল টু এম আপন রো, তাহলে অ্যাকচুয়ালি এম আপন রোটা প্রথমে বের করে নিলাম, তারপরে দেখো ডেল্টা ভি আপন ভিটা পার্সেন্টেজটা বের করে নিচ্ছি আমরা, তাহলে ডেল্টা ভি আপন ভি ইকুয়াল টু বা ফ্র্যাকশনাল এররটা আমরা বের করছি ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা রো বাই রো, ওকে। তো এইখান থেকে ডেল্টা ভি বেরিয়ে গেল, তাহলে সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারছি। ক্লিয়ার? তো এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।
নেক্সট দেখো যদি এই ধরনের থাকে তখন কি করতে হবে, তখন তোমরা লগ নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। যেমন ধরো ফর এক্সাম্পল বলছি ক্যালকুলেট পার্সেন্টেজ এরর ইন ডিটারমিনেশন অফ এ টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম টি ইকুয়াল টু 2π√L/g। এখানে যেখানে এল এবং জি এর দেখো পার্সেন্টেজ +-1% এবং +-2% দেওয়া আছে। পার্সেন্টেজ এরর ইন ডিটারমিনেশন অফ টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম, তাহলে দেখো টি ইকুয়াল টু গিভেন আছে কি 2π√L/g, আমাকে পার্সেন্টেজ এরর নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে এক কাজ করো, বোথ সাইডে লগ নিয়ে নাও, তাহলে ln t ইকুয়াল টু কী হবে ln 2π প্লাস হাফ ইন্টু দেখো ln l মাইনাস ln g হয়, কিন্তু যেহেতু আমরা এরর করছি আমি যোগেই লিখব ln g, যদি জি হচ্ছে যে কনস্ট্যান্ট, জি মেজারমেন্টের ত্রুটি আছে কি আছে, তাহলে কনস্ট্যান্ট নয়। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কী হবে ডিটি আপন টি হবে ইকুয়াল টু দেখো এটা তো 0 হয়ে যাবে প্লাস হাফ ইন্টু এটা কী হবে বলো ডিএল আপন এল হবে প্লাস এটা ডিজি আপন জি হবে। ক্লিয়ার? তাহলে এটা যদি 100 দিয়ে আমরা গুণ করি তাহলে পার্সেন্টেজ বোথ সাইডে, তার মানে ডিএল বাই এলটাকে আমি ডাইরেক্ট পার্সেন্টেজে লিখে দিচ্ছি দেখো, তাহলে ডিএল বাই এল হচ্ছে যে কত +-1% আর ডিজি বাই জি হচ্ছে যে +-2%, তাহলে এই প্লাস মাইনাসটা বাইরে দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 1+2, হ্যাঁ কি না? তার মানে অ্যাকচুয়ালি আমার ডিটি বাই ডি টি যেটা আসছে সেটা হচ্ছে কি 2 + 1 3, তার মানে +-3/2%। ওকে, 3/2% হচ্ছে যে তোমার ত্রুটি, 2 + 1 3 3/2%। তার মানে যেটা আমাকে জানতে চাইছে পার্সেন্টেজ এরর ইন ডিটারমিনেশন টাইম পিরিয়ড, দ্যাট ইজ 3/2% বা +-1.5%। সো দিস ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন ডিটারমিনেশন অফ টাইম পিরিয়ড। মানে যদি আমরা এলটাকে আলাদা করে মেজার করি যেখানে 1% ত্রুটি আসে, জিটাকে আলাদা করে মেজার করি 2% ত্রুটি আসে, তাহলে আমরা টাইম পিরিয়ড যে ত্রুটিটা পাবো সেটা 1.5% পাবো। ক্লিয়ার? আশা করি বিষয়টা বোঝা গেছে। ওকে, তো দেখো প্রথম চ্যাপ্টারের যে কন্টেন্ট সেই কন্টেন্টটা আমি পুরোপুরি ডিসকাস করে দিয়েছি তোমাদের সিলেবাস অনুযায়ী। বাকি তোমরা এখান থেকে এমসিকিউ এবারে প্র্যাকটিস করতে পারবে, আমি যদি পারি আমিও এমসিকিউ আপলোড করে দেবো। ক্লিয়ার? দেখুন পুরো থিওরিটা দুটো ক্লাসের মধ্যে, আমি দুটো ক্লাস বলা চলে না, একটাই ক্লাস বলা চলে। আগের ক্লাসটা ওটা 30 মিনিটের ভিডিও ছিল, এটাও 30 মিনিট। তো অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই আমি আরও কন্টেন্ট দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।